তো নমস্কার বন্ধুরা, বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা সলভ করবো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেপার 2, প্রশ্নপত্র 2। একটা টি সেট, আমাদের এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা প্রতিদিন এক একটি করে সলভ করছি আপনাদেরকে সাথে নিয়ে। তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ 1-এর প্যাটাগজিগুলো দেখব, তারপর ল্যাঙ্গুয়েজ 2-এর প্যাটাগজিগুলো দেখবো। অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা এবারে কভার করার চেষ্টা করব। তো ডিটেলসে আমরা দেখাবো, সুতরাং আপনারা একটু সাথে থাকুন। এবং কারেক্ট আনসার কী হয় প্রত্যেকটা প্রশ্নের রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে কোন প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে, ঠিক আছে? তো আপনারা একটু দয়া করে আপনারা একটু কারেক্ট আনসার কী হয় সেগুলো একটু কমেন্ট বক্সে আপনারা একটু জানিয়ে দিন। তো দেখুন আজকের প্রথম প্রশ্নে কী বলেছে, কোয়েশ্চেন নাম্বার 91-এ কী বলেছে দেখি। একটা নিয়ন্ত্রিত অর্থাৎ কন্ট্রোলড এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী ফোকাসড অর্থাৎ ভাষা অনুশীলন ক্লাসে কি ব্যবহৃত হবে? একটা ক্লাসরুম হবে যে ক্লাসটা কন্ট্রোল ক্লাসরুম, অর্থাৎ শিক্ষকের নিয়ন্ত্রণ থাকবে এবং একটা মাত্র ফোকাস থাকবে, একটা লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে। এই ধরনের অনুশীলন ক্লাসে আমরা কি ব্যবহার করব? আলোচনা সভা, মনোনীত বিশেষজ্ঞের আলোচনা। কোনো ধরনের বিশেষজ্ঞ টিশেষজ্ঞ প্যাটাগজি আসে না, এটা কাটে দিন। ব্যক্তিগত গঠন, শেখার শব্দসমূহের প্রয়োগ ব্যবহার, এটা হচ্ছে না। এটা দেখুন সংঘবদ্ধরূপে বারংবার অভ্যাস এবং স্ট্রাকচার ডিল, অর্থাৎ যেখানে নিয়ন্ত্রণ থাকবে এবং শিক্ষক কন্ট্রোল রাখবেন। তো কন্ট্রোল রাখতে গেলে সেখানে কিছুটা স্ট্রাকচার সংগঠনবদ্ধ রূপে থাকতে হবে, সবাই মিলে একসঙ্গে একটা নিয়ম তৈরি করবে, কন্ট্রোলে থাকবে। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখুন নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে কি হয়। এই প্রশ্নের আনসার তো আমি বলছি না ভাই, কেন বলবো আমি? কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম কি, এটাই যদি আপনারা না জানেন বা ভুল করেন তাহলে এর থেকে আর দুঃখজনক ব্যাপার কোনো কিছু নাই ভাই। চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম অর্থাৎ শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটা? শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়। শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষার্থীরা সক্রিয়। অপশন 3, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে। শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে থাকে। তো এখানে অপশন 1, 2, 3, 4। তো কোয়েশ্চেন নাম্বার 92-এর কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি বলুন তো। শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি? শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ বা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম। শিক্ষকরা অক্রিয় মানে শিক্ষকরা কোনো কাজ করে না, শিক্ষকরা নিষ্ক্রিয় থাকে, সেটা কোথায় লেখা আছে সেটা কেটে দিন। শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে, শিশুরা শুধু মধ্যেখানে বসে থাকলো, চারিদিকে দেওয়াল থাকলো, সেটা শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ। কে বলেছে ভাই? কার্টুন, কী ব্যাপার? শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়। কেন, শিক্ষক কি কোনো কিছু শেখান না নাকি? শুধুমাত্র শিশুরাই শিশুদেরকে শেখায়, শিক্ষক কোনো কিছু শেখান না, সেটা কী ধরনের কথা? অপশন কেটে দিন। দেখুন এলিমিনেশন মেথডের মাধ্যমে আপনি কারেক্ট আনসারগুলো করতে পারবেন। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে কি হবে, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী বন্দোবস্ত থাকবে, অর্থাৎ লার্নিং অ্যাক্টিভিটিস অনেক থাকবে। অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করে জিনিসগুলো যাতে শিখতে পারে, এটা হবে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ। নেক্সট, শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ শুদ্ধ যুক্তি শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করার পারঙ্গমতা কোন মূল্যায়নের অঙ্গ? প্রশ্ন আমি আগেই বলেছিলাম, আমার আগের ক্লাসে, গত ক্লাসে আমি আপনাদের বলেছি যে প্রশ্ন অনেক দীর্ঘ প্রশ্ন হবে, দীর্ঘ প্রশ্ন হোক কোনো সমস্যা নাই, কিন্তু এই প্রশ্নের মধ্যে একটা ক্লু বা একটা হিংস আপনাকে দিয়ে দেবে। প্রশ্নের মধ্যে একটা হিংস বা একটা আমরা বলতে পারি যে কিওয়ার্ড বা ট্যাগওয়ার্ড, এই ধরনের শব্দ বলতে পারেন, আপনাকে দিয়ে দেবে। এটা দেখে আপনি আনসারগুলো আপনি ক্যাচ করবেন। তো এটা একবার ভাবুন তো, কোয়েশ্চেন নম্বর 93 কারেক্ট আনসার কী হতে পারে একবার ভাবুন, তারপর আমরা বলছি কারেক্ট আনসার কী হবে আপনার এখানে। একবার ভাবুন না, ভাবতে কী সমস্যা, একবার ভাবুন। একটা জিনিস চিন্তা করুন এবারে।
একটা জিনিস চিন্তা করুন, এখানে কি বলেছে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ, ঠিক আছে? আমরা উচ্চারণ শেখাবো, উচ্চারণের পারঙ্গমতা। তো উচ্চারণ করতে গেলে কি করতে হবে? আমি যখন কোনো কিছু উচ্চারণ করব, তো উচ্চারণ করতে গেলে আমাকে কি করতে হবে? কথা বলতে হবে। কথা যদি না বলি তাহলে কি উচ্চারণ করতে পারবো? মোটেই না। কথা বলতে গেলে আমাকে কি করতে হবে ভাই? উচ্চারণ করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে উচ্চারণ ইজ দ্য কথন ইজ দ্য রাইট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন এই দেখুন, সাবস্কিল হিসাবে প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? একটু ভাবুন এবং তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সার দিন তো আপনারা, আপনাদের উপর নির্ভর। সহায়ক দক্ষতা সাবস্কিল হচ্ছে একটা প্রেডিকশন, পূর্ব অনুমান, সেটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? 94। তো স্কিল এবং সাব স্কিল চার প্রকারের স্কিল আছে। একটা হচ্ছে রিডিং, ঠিক আছে, একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে স্পিকিং, আরেকটা কি লিসেনিং। এই চারটে স্কিলে আরও সাব স্কিল আছে। তো প্রেডিকশনটা হচ্ছে রিডিংয়ের একটা সাব স্কিল, সেটা মাথায় রাখবেন। সুতরাং এটা রিডিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবার প্রশ্নটা একটু পড়ুন, আপনাদের সম্মুখে প্রশ্ন রাখলাম এবং কারেক্ট আনসার কী হয় একটু ভাবুন। আপনারা ভাবুন তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হতে পারে। আপনাকে কারেক্ট আনসার করতে হবে, আপনাকেই করতে হবে, কে করবে আপনি ছাড়া? তাড়াতাড়ি করুন, কারেক্ট আনসার কী হবে? অনেক সহজ, অনেক ইজি, দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাবে, বাই হাতটা খেয়াল করতে পারবেন। তাড়াতাড়ি দেখুন। কী হবে কারেক্ট আনসার? কিছু পেলেন কমেন্ট বক্সে? ঠিক আছে, দেখি অনেকের কমেন্ট আমরা দেখলাম অনেক সময়। আচ্ছা, শিক্ষক ব্যাকরণের সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য অর্থাৎ পাবলিক অ্যানাউন্সমেন্ট করলেন। তিনি কি করলেন? গ্রামাটিক্যাল ফর্মস একটা কালেকশন করার জন্য তিনি একটা পাবলিক অ্যানাউন্স করলেন টেপ রেকর্ডারের মাধ্যমে। কিসের মাধ্যমে? টেপ রেকর্ডারের মাধ্যমে। এরপর এগুলিতে কি ঘোষণা হয়েছিল সেগুলি শিক্ষার্থীদের প্রশ্ন করলেন। এই যে মেথড এখানে ফলো করেছেন, মেথডটা কী নামে পরিচিত? এক কথায়, শেষ সহজ কথায় যদি বলি, একটা কি হচ্ছে, পাবলিক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ছাত্রদের শোনাচ্ছেন যে এই দেখো এটা অ্যানাউন্সমেন্ট। তো এই পাবলিক অ্যানাউন্সমেন্টে দিয়ে তুমি কি শুনতে পেলে বা তুমি কি বুঝতে পেলে, এটা তোমার কি অনুশীলন হলো, এটা কোন মেথডে পড়ছে? এটা হচ্ছে কমিউনিকেটিভ, যোগাযোগমূলক অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কেন? কারণ মাইকে যে অ্যানাউন্স করছে এটা সামাজিকভাবে মানে লাউডলি মানে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো ছাত্ররা যদি সমাজের কথাবার্তাগুলা বা মাইকের অ্যানাউন্সগুলা সেই যোগাযোগমূলকভাবে শুনতে পারে, যে যোগাযোগ কমিউনিকেশন করেছে একজন আরেকজনের সাথে, কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট করে গেছে হয়তো বা পাবলিক অ্যানাউন্সমেন্ট করে গেছে, যদি সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে তাহলে বলতে পারবে, না হলে সে বলতে পারবে না। সুতরাং কমিউনিকেটিভ ছাড়া এখানে অপশনের কিছুই নেই। রিমিডিয়াল টিচিং, ওয়াও, দেখা মাত্র কারেক্ট আনসার। নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং কাকে বলে? দেখা মাত্র কারেক্ট আনসার 96। বিদ্যালয়ে নিয়মিত সময়ের পর পাঠদান করা, প্রাগ্রসর শিক্ষার্থীদের আরও বেশি ভালো, অর্থাৎ যারা বেশি পারে তাদেরকে আরও বেশি পড়াও, ইয়াস, আরও বেশি পড়াও। যারা বেশি পারে তাদেরকে আরও বেশি পড়াও, আর যারা পারে না তাদেরকে দরকার নেই, পিছনে নিয়ে যাও। সেটা কোথায় বলা আছে ভাই? সেটা কোথাও নেই। শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা, ওয়াও, পরীক্ষা, এক্সামিনেশন, ওয়াও ওয়াও, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে ভরাট বা পরিচর্যা করা। তো আমরা সবাই জানি রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে শিক্ষা অর্জনের যে ফাঁকগুলিকে, অর্থাৎ গ্যাপস ইন লার্নিং, যে জিনিসগুলো সে বুঝতে পারেনি বা শিখতে পারেনি ওই জিনিসগুলোকে ভরাট করে দেওয়া। ঠিক আছে, অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। অবিলম্বে কথন এবং লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন, অর্থাৎ অবিলম্বে, খুব তাড়াতাড়ি। আমি এবার পড়াতে মানে আমি এখনই বুঝতে হবে যে আপনারা কতটুকু বুঝতে পারলেন না। ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট আনসার দিন তো। কোয়েশ্চন নাম্বার 97, এতক্ষণ আমি ক্লাস করছি, কোয়েশ্চন নাম্বার 97, আমি এখনই জানতে চাই যে আপনারা কে বুঝতে পারলেন কিনা, বুঝতে পারলেন না। এই যে আমি এক্ষুনি যে জানতে চাই, আমি এক্ষুনি কিসের মাধ্যমে জানতে পারবো? আমি এক্ষুনি যে জানতে পারবো কিসের মাধ্যমে জানতে পারবো? আমি এক্ষুনি যদি জানি, এক্ষুনি জানতে গেলে আমাকে কি করতে হবে? ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট নিতে হবে,
সামেটিভ অ্যাসেসমেন্ট নিতে হবে, ফাইনাল এক্সাম নিতে হবে, নাকি টার্ম টেস্ট? 97। তো মনে রাখবেন, সামেটিভ অ্যাসেসমেন্ট শুধুমাত্র একবার নেওয়া হয় বছরের শেষে, বা যদি সেমিস্টার এক্সাম হয় তাহলে দুবার নিতে পারেন, মানে ফাইনাল এক্সামের সময় এজ এ রেজাল্ট। তো ফাইনাল এক্সামিনেশন বলে কোনো কিছু হয় না, সামেটিভ অ্যাসেসমেন্ট হয় কিন্তু সেটা বছরের শেষে, সেটা সার্বিক মূল্যায়ন, সেটা হচ্ছে না। আর টার্ম টেস্ট খণ্ডকালীন মূল্যায়ন কিছু নেই, অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে কারেক্ট আনসার। কারণ যে কোনো সময় যে কোনো ধরনের টেস্ট আমি নিতে পারি, আপনাদের পড়াতে পড়াতে টেস্ট নিতে পারি, পড়া শেষের পরে নিতে পারি, সপ্তাহে একবার নিতে পারি, মাসে একবার নিতে পারি। আমি এখন কতটুকু বুঝালাম, আপনারা এখন কতটুকু বুঝতে পারলেন কিনা না, আমি এখন টেস্ট নেব, দ্যাট ইজ কল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। 98। নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে প্রেষিত বা প্রণোদিত করা যায়? কোয়েশ্চন নাম্বার 98। নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক ব্যবহারে, অর্থাৎ যেসব শিশুরা ভাষা বলতে পারে না বা কথাবার্তা বলতে অসুবিধা হয়, কথাবার্তা বলতে তারা পিছিয়ে থাকে, তাদেরকে সবচেয়ে ভালোভাবে আমরা মোটিভেট কিসের মাধ্যমে করতে পারি? অপশন নাম্বার 1, শিশুদের কথোপকথন ধ্বনি যন্ত্রে রেকর্ড করে তা বিশ্লেষণ করে, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করা, কোনো এক বাক বিশেষজ্ঞকে দিয়ে তাদের পরিচর্যা করা, শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করানো। তো এখানে কারেক্ট আনসার 98। আপনাদের মনে হচ্ছে কারেক্ট আনসার কী হবে? ভাবুন তো, ভাবলে হবে না, কমেন্ট করুন, ভাবলে হবে না, কারেক্ট আনসার কেউ তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে দেখুন কারেক্ট আনসার, আমরা ধ্বনি যন্ত্রে রেকর্ড করে আমাদের কোনো ফায়দা নাই, বাক বিশেষজ্ঞ আমাদের প্যাডাগজির বাসায় আসছে না, আর ঘন ঘন সংশোধন, শিক্ষক সারা জীবন কি সংশোধন করতেই থাকবেন? কত সংশোধন করবেন ভাই? আপনার কাছে 100 500 বাচ্চা রয়েছে বা 50 জন বাচ্চা রয়েছে, কতজনকে আপনি কতটা শব্দ সংশোধন করবেন? সেটা আদৌ কি সম্ভব? মোটেই সম্ভব না। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করা। যে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো, তো নিজেদের মধ্যে কথাবার্তা যদি বলে বা একটা খেলার অংশগ্রহণ করে দিতে পারেন, তারা নিজেদের মধ্যে যদি খেলার অংশগ্রহণ করে, তো এমন একটা খেলা চুজ করে দিতে পারেন যেখানে মানে কথাবার্তা বলতে হয় খেলার মাধ্যমে। তো এই ধরনের খেলা বা কথোপকথনের উৎসাহ যদি আমরা করে দিতে পারি, তাহলে তারা নিজেরাই নিজেদের ভাষা বুঝতে পারে এবং শিখতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 99, শিক্ষার্থীর পাঠভিত্তিক অনুমিতি অর্থাৎ ইন্টারফারেন্স এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ র্যাপিড ওয়ার্ড রিকগনিশন, অনুসন্ধান প্রক্রিয়া মানে সার্চ প্রসেস, আর শব্দজ্ঞানের পরীক্ষা, এই সবগুলি কিসের মাধ্যমে হয়? বা এই সবগুলোকে এক কথায় কী বলে? শিক্ষার্থীরা একটা পাঠভিত্তিক অনুমতি, যেটাকে আমরা ইন্টারফারেন্স বলতে পারি, ইনফারেন্স, তারপর খুব তাড়াতাড়ি র্যাপিড ওয়ার্ড রিকগনিশন করতে পারে শিশুরা, তারা সার্চ করতে পারে সার্চ প্রসেস, তারা ভোকাবুলারি পরীক্ষা নিতে পারে। তো এই সবগুলা যে হয়, এই সবগুলাকে একত্রিত বলা হয় রিডিং কম্প্রিহেনশন। সবগুলা কোথায় থাকে? রিডিং কম্প্রিহেনশনের মাধ্যমে থাকে। যেমন আমরাও যে রিডিং কম্প্রিহেনশন দিই আমাদের সিটেট পরীক্ষায়, আপনাদের 15 মার্কের কম্প্রিহেনশন আসবে, রিডিং কম্প্রিহেনশন। এখানে আপনারা ওয়ার্ড রিকগনিশন করতে হবে, ঠিক আছে, শব্দগুলো ভালো করে চিনতে হবে, তারপর এই পাঠের মিনিংগুলো খুব তাড়াতাড়ি বুঝতে হবে এবং ভোকাবুলারি বুঝতে হবে, ঠিক আছে, বাংলা ব্যাকরণ সম্বন্ধে জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। সুতরাং এইগুলোকে বলা হয় পাঠকেন্দ্রিক বোধ পরীক্ষণ বা রিডিং কম্প্রিহেনশন। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 100, যোগাযোগমূলক বা সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব কী? যোগাযোগমূলক ভাষা শিক্ষণ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব কী? লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো, শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা, কথন শ্রবণ পঠন লিখনে শিক্ষার্থীদের গ্রহণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো, ভাষা এবং বানানের নিয়মগুলির মধ্য দিয়ে শব্দ ব্যবহার এবং ব্যাকরণ শেখানো। তো কোয়েশ্চন নাম্বার 100-এর কারেক্ট আনসার কী হবে আমরা দেখি। যোগাযোগমূলক যদি করি, আমি আপনার সঙ্গে কথা বলবো, আমি আপনার সঙ্গে যদি কথা বলতে চাই, তাহলে কি আমার লিখিত পরীক্ষার দরকার হবে? মোটেই না।
আমার কি ব্যাকরণ ব্যাখ্যা করতে হবে? মোটেই না। বানানে নিয়ম শিখতে হবে আপনার সঙ্গে কথা বলতে গেলে? মোটেই না। আপনার সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে? আমার কথাটা কথা বলা জানতে হবে এবং আপনি কি কথা বলছেন সেটা আমাকে শুনে বুঝতে হবে। ঠিক আছে? তো কথন এবং লিখন সঙ্গে, সঙ্গে আমার পঠন এবং লিখনও থাকতে হবে। কারণ ৪ টা স্কিল একসঙ্গে সংযুক্ত আছে। একটার সঙ্গে আরেকটা কোরিলেটেড। সুতরাং সে গ্রহণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা দুটার বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ আমার জিনিসগুলা রিসিভ করা শিখতে হবে। অর্থাৎ আপনি কি বলছেন সেটা আমাকে বুঝতে হবে এবং আমি আমার কথাগুলো আপনাকে বুঝানোর ক্ষমতা থাকতে হবে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে? একটা শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে আমরা কিভাবে দায়িত্বশীল করে তুলতে পারি? বার্তালাপ বা যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে, আরও বেশি করে প্রশ্ন করার জন্য প্রোৎসাহিত করে, প্রচুর পরিমাণে হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক দায়িত্ব দিয়ে তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সেই সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলিকে অগ্রাহ্য করে। এবার দেখুন 101 খেলা ঘুরে যাবে। 101 খেলা ঘুরে যাবে। আপনারা যে আনসার ভাবছেন, ঠিক আছে, সেটা আনসার হবে না। ঠিক আছে? দেখছি মূলো শাক নয়, আর দেখছি যা সেটা লাউ নয়। ঠিক আছে? যা দেখছেন তা নয়, যা ভাবছেন তা নয়, যা দেখছেন তা নয়। হ্যাঁ, যা ভাবছেন তাই। এবার বলুন কারেক্ট আনসার কী হতে পারে? ১ নম্বর দেখুন কি বলেছে, প্রচুর পরিমাণে গৃহকার্য। আমরা শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে গৃহকার্য দেই না। কাটলাম। শিক্ষার্থীরা তাদের কিন্তু একটা নিজস্ব স্বাধীনতা দেওয়া দরকার। এখানে বলেছে তাদের নিজের মতামতগুলোকে অগ্রাহ্য করব। অগ্রাহ্য কেন করব আমরা? তাদের মতামতগুলোকে আমাদের গ্রাহ্য করতে হবে, গ্রহণ করতে হবে। এখানে বলেছে অগ্রাহ্য। সুতরাং অপশন 4টাও কেটে দিন। বার্তালাপ এবং যোগাযোগ শুধুমাত্র নেটওয়ার্ক প্রযুক্তিতে কাজে লাগিয়ে তারা কি দায়িত্বশীল হয়ে যাবে? কোনো মতেই না। সুতরাং অপশন 3টা যখন কাটা গেল, আর কি থাকলো? আমাদের আর কিছু নাই। যা থাকবে তাই কারেক্ট আনসার। আরও বেশি করে প্রশ্ন করার জন্য উৎসাহিত করা। কারণ কি? কারণ সে যদি বেশি করে প্রশ্ন করে, অর্থাৎ জানিবার ইচ্ছা মানে জিজ্ঞাসা। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আনসার দেব। আমার যদি জানার থাকে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি উত্তর দেবেন। তো জানার ইচ্ছা মানে জিজ্ঞাসা। তো যে যত বেশি প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করার মাধ্যমে সেই জিনিসগুলা অজানা অনেক কিছু বিষয় শিখতে পারবে, জানতে পারবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল হতে পারবে শিক্ষা লাভের ব্যাপারে। এবার দেখুন অনেক দীর্ঘ প্রশ্ন 102। লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের ক্ষেত্রনির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে সমস্যা বোধ করে। যেমন বড়লোক, বড় গল্প, বড় ভালো। এই 3টে শব্দ কিন্তু প্রত্যেক কিন্তু বড় আছে। দেখুন, বড়লোক, বড় গল্প আর বড় ভালো। আপনি এখন বুঝতে পারছেন 3টার কিন্তু 3টে অর্থ আছে। বড়লোক মানে কি? যে বড়লোক খুব ধনী ব্যক্তি। বড় গল্প মানে যেটা একটা গল্প যেটা অনেক বড় হবে, আকারে যেটা বড় হবে। বড় ভালো মানে সে অনেস্ট বা গুড হবে। ঠিক আছে? তো এই যে এই বড় লোক, বড় গল্প, বড় ভালো, এই ধরনের যে শব্দগুলো, এই শব্দের অর্থটা সে অনুধাবন করতে তার সমস্যা হয়, মানে বুঝতে সমস্যা হয়। এই সমস্যা দূর করার জন্য আমাদের কি করতে হবে? মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে সেগুলোকে আমরা জানাতে পারি। যে মূল শব্দ হচ্ছে বড়, এখানে মূল শব্দ হচ্ছে বড়। তো বড়োর সঙ্গে যখন লুক লাগবে তখন তার একটা অর্থ হবে, যখন গল্প লাগবে তখন আরেকটা হবে, ভালো যখন লাগবে তখন আরেকটা অর্থ প্রকাশ পাবে। এই ধরনের আরও যখন যে যে শব্দগুলো লাগবে তখন অর্থটা পরিবর্তন হবে। এই জিনিসগুলো তাকে জানাতে হবে। ঠিক আছে? জানাতে পারি। সেই সব শব্দের অর্থ লিখিয়ে দিয়ে শিক্ষার্থীদের সেগুলোকে শিখতে এবং ব্যবহার করতে। আরে ভাই, কতটা লিখিয়ে দিব, কতটা শিখিয়ে দিব? 1-2টা নাকি? আমি যদি বড় দিয়ে আপনাকে যদি বলি যে বড়, এখানে বড় রয়েছে, এইভাবে বড় লোক, বড় কথা, বড় গান, বড় কবি, বড় কাব্য আপনি লিখতে যান, আপনি কি শেষ করবেন? দিস্তা দিস্তা কাগজ শেষ হয়ে যাবে, শেষ হবে না লেখাগুলো বড় দিয়ে। সুতরাং এটা সেগুলো লিখিয়ে দিয়ে শিখতে ব্যবহার করা সম্ভব না। বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে না। ভুলগুলো দেখিয়ে দেওয়ার পর সেগুলো ভুল কোথায়, ভুল তো সে করেই নাই, তাহলে ভুল সংশোধন কোথা থেকে চলবে? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার।
মূল শব্দগুলি তাকে কিওয়ার্ডগুলি তাকে মনোযোগ আকর্ষণ করার পর তার সঙ্গে কী কী শব্দগুলো বসতে পারে মোটামুটি তাকে একটা আমরা আইডিয়া দিতে পারি। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি? কোয়েশ্চন নাম্বার 103। আমরা যে ব্যাকরণ যে শিক্ষাদান দেই শিশুদের, তো ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি এই কথাটা বলেছে 103-এ। ব্যাকরণের নিয়মনীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে যায়, মোটেই না। ব্যাকরণের নিয়মাবলী দখলে আনার জন্য লেখার কাজই সবচেয়ে উপযোগী পন্থা। লেখা ছাড়া কি ব্যাকরণ নিয়ম আনা যায় না? কে বলল? তারপর অতিরিক্ত ড্রিল প্র্যাকটিস করানো যাবে না। আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক যে নিয়মগুলি সেটা আবিষ্কার করতে পারে। ঠিক আছে। সক্রিয়ভাবে অর্থাৎ অ্যাক্টিভলি ধ্বনি শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য সিদ্ধ করে কথন, শ্রবণ, পঠন, লিখন। সক্রিয়ভাবে ধ্বনি শনাক্তকরণ, ঠিক আছে, মানে অ্যাক্টিভলি তার সাউন্ডকে রিপ্রেজেন্ট করবে এবং তার অর্থ নিরূপণ করতে পারে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের কারেক্ট আনসার কী হতে পারে? এই দেখুন ধ্বনি শনাক্তকরণ করবে। আগে বলেছিলাম আমি কিওয়ার্ড, দেখুন ধ্বনি মানে সাউন্ড, এখানে সে সাউন্ড করবে। আমি যদি কথা না বলি তাহলে সাউন্ড বেরোবে কোথা থেকে ভাই? যদি আমি কথা না বলি তাহলে আমার ধ্বনি শনাক্তকরণ মানে সাউন্ডটা বের হবে কি করে? সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে কথন। আর কোথায় যাবো আপনি আর কোথায় যাবেন? 105। ভাষা আহরণ ক্ষমতা মানুষের মধ্যে অন্তর্লীন রূপে নির্ধারিত, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা মানুষের মধ্যে অটোমেটিক্যালি সিস্টেম রয়েছে LAD ডিভাইস নিয়ে, যেটা নম চমস্কি বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নিয়ে মানুষ জন্মায়। মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায় যা সে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারে। মানুষ একটা ভাষা সংগঠন নিয়ে জন্মায় যেটা পরবর্তী ব্যবহার করতে পারে। এই ঘটনাটা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ নাকি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নাকি ফোনোলজিক্যাল অ্যাপ্রোচ, ফেনোমোনোলজিক্যাল অ্যাপ্রোচ দুঃখিত, নাকি কগনিটিভ অ্যাপ্রোচ? কারেক্ট আনসার 105। কয়েকটা মাত্র 105 কি হতে পারে একটু ভাবুন তো। এটা কারেক্ট আনসার হবে, অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষ কি বলেছে দেখুন, এখানে মানুষ অটোমেটিক্যালি জন্মায়, প্রকৃতির দান সেটা, অর্থাৎ ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ, প্রকৃতবাদী প্রবর্তনা। ঠিক আছে, তো এগুলো ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ 1-এর 15টা প্যাডাগজির প্রশ্ন 15। এবার আমরা এই সেম কোয়েশ্চনের আমরা ল্যাঙ্গুয়েজ 2-এর যে 15 কোয়েশ্চনগুলো আছে, ল্যাঙ্গুয়েজ 2-এর যে 15 কোয়েশ্চন প্যাডাগজির, এগুলো আমরা একবার এক ঝলক দেখে নেব। প্যাসেজগুলো দেখছি না কারণ সেগুলো আপনারা পারবেন, তো তারপরেও যদি না পারেন সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমরা দেখে নেব। এগুলো হচ্ছে প্যাসেজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ 2। নিচের কোনটি শব্দভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ? 121 কারেক্ট আনসার কী হবে? আপনারা বলেছেন স্যার প্যাডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশন চাই। প্যাডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশন ক্লাস দিচ্ছি ভাই, কন্টিনিউ হচ্ছে, টেনশনের ব্যাপার নাই। প্রতিদিন ক্লাস হচ্ছে, কন্টেন্ট অলরেডি শেষ হয়ে গেছে। এবার আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে ধরেছি, প্র্যাকটিস সেট চলছে, মক টেস্ট চলছে, আর কি চাই? বাংলায় একদম 30-এর মধ্যে 30 তো একদম কনফার্ম, 28-29 তো একদম হাতে লেখা। শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ হচ্ছে কলোকেশন। কলোকেশন মানে কি? একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ জড়ো করে বলা, একটা শব্দের শব্দ সংস্থাপন, মানে ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন করা, অর্থাৎ একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ সংযোজন করে বলা, এগুলো হচ্ছে শব্দ ভাণ্ডারগত ভোকেবুলারির অঙ্গ। আর প্রভার বলুন, প্রেফিক্স বলুন, সাফিক্স বলুন, এগুলি হচ্ছে ব্যাকরণের অন্য একটা চ্যাপ্টারের অঙ্গ। এটা শব্দ ভাণ্ডারের অন্তর্গত রয়েছে কলোকেশন। ঠিক আছে, আর সাফিক্স, প্রিফিক্স এবং প্রভাব হচ্ছে ব্যাকরণের অংশ, শব্দ ভাণ্ডারের অংশ নয়।
এগুলো হচ্ছে ব্যাকরণের একটা অংশ। যেমন প্রভাব হচ্ছে একটা ব্যাকরণ, প্রবচন, উপসর্গ একটা ব্যাকরণ, কারক একটা ব্যাকরণ, প্রত্যয় একটা ব্যাকরণ, সমাস একটা ব্যাকরণ। ঠিক আছে, এই ধরনের শব্দ ভাণ্ডার হচ্ছে আর একটা ব্যাকরণ। আর শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে কলোকেশন। ঠিক আছে, যেমন রাম, রাম ভালো, রাম ভালো ছেলে, এই ধরুন একটার সঙ্গে একটা কি হচ্ছে মানে প্লাস হয়ে যাবে। ব্যাকরণ শিক্ষণ ক্ষেত্রে প্রচলিত ভ্রান্ত অনুমানটিকে চিহ্নিত করুন। ভ্রান্ত মানে যেখানে ভুল যে চিন্তাধারা আছে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে এই নিচের 4টা অপশনের মধ্যে একটা অপশন আছে এটা ভুল, সেটা আমাদের বের করতে হবে। বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন এবং লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায়। শিক্ষার্থীদের খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না। একটি স্বাক্ষর এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে জটিল ব্যাকরণ অধিগম্য নয়। পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ব্যাকরণ প্রীতির পরিসর বিবর্তিত হয়। এখানে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত অনুমান হচ্ছে অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার। কেননা বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন এবং লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায়, এটা ঠিক নয়, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। একটা মিশ্র ক্ষমতাসম্পন্ন দলের মধ্যে বিভিন্নতা থাকে। মিশ্র ক্ষমতাসম্পন্ন দল, মিক্স এবিলিটি গ্রুপ, মিক্স এবিলিটি গ্রুপের মধ্যে বিভিন্নতা থাকে সামাজিক স্তরের, জ্ঞান ও দক্ষতার, অর্থনৈতিক মর্যাদার, নাকি লিঙ্গ বৈষম্যের। একটা অনেক একটু টাফ কোয়েশ্চন, দেখুন একটু ভাবুন, একটু ভাবুন। মিক্সড এবিলিটি গ্রুপ, আপনি কগনিটিভ দিক দিয়ে চিন্তাধারা করবেন। কেন করবেন দেখুন, মিক্সড এবিলিটি গ্রুপ মানে এখানে প্রশ্ন দিয়ে বলেছে যে মিশ্র ক্ষমতা সম্পন্ন দল। তো মিশ্র ক্ষমতা সম্পন্ন দল বলতে এখানে মিক্সড এবিলিটি বলতে এখানে বিভিন্নতা থাকবে। এটা হচ্ছে জ্ঞান এবং দক্ষতার, জ্ঞান এবং দক্ষতা, অর্থাৎ তার ক্ষমতা, তার দক্ষতা যতটুকু থাকবে ক্ষমতা ততটুকু থাকবে। তার জ্ঞান অনুযায়ী তার দক্ষতা থাকবে, জ্ঞান অনুযায়ী ক্ষমতা থাকবে। যার জ্ঞান একদম নাই তার দেখবেন ক্ষমতাও নাই। ঠিক আছে, মুখে বড় বড় কথা কিন্তু কাজের সময় নাই, কারণ কি তার দম নাই। কেন দম নাই? তার শিক্ষা নাই, সোজা কথা। সৃজনমূলক পাঠ এবং তথ্যমূলক পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য থাকে। সৃজনমূলক পাঠ বলুন আর তথ্যমূলক পাঠ বলুন, এই দুটা পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য থাকে। সৃজনমূলক পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কি প্রত্যাশা করব? সৃজনমূলক পাঠ মানে ক্রিয়েটিভ চাইল্ড। তো ক্রিয়েটিভ চাইল্ডের কাছ থেকে আমরা কি মানে প্রত্যাশা করতে পারি? কেবলমাত্র, ইয়েস কেবলমাত্র, আর আমরা দেখব না, কেবলমাত্র কেটে দিন। অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প প্রাক্ষবিক ব্যাখ্যা, শৈলীর অধিক গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার। অধিক বৌদ্ধিক ব্যাখ্যা অর্থাৎ সৃজনশীল ব্যক্তি এমনভাবে লিখবে, তার লেখার মধ্যে আলাদা একটা স্টাইল থাকবে, শৈলী থাকবে, তার লেখার যেটা কলা কৌশল সেটা একটু উন্নত মানের থাকবে, সেটা থেকে গুণ উপলব্ধি থাকবে এবং সে যে লিখবে তার বক্তব্যের মধ্যে একটা মেসেজ দেবে যে সে কেই প্রকাশ করতে চাইছে। নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? শিক্ষার্থী কেন্দ্রিক, ওয়াও, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। কোয়েশ্চেন নম্বর 125, নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? প্রদর্শনমূলক পাঠদান, মডেল বা প্রতিরূপের সাহায্যে পাঠদান, ভাষণ সর্বস্ব পাঠদান, না ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান? 125, বড়িয়া কোয়েশ্চন। শিক্ষার্থী কেন্দ্রিক মানে চাইল্ড সেন্ট্রিক। আচ্ছা, প্রথমে দেখি ভাষণ সর্বস্ব পাঠদান। তো ভাষণ সর্বস্ব মানে কি লেকচার মেথড। লেকচার মেথড হচ্ছে টিচার সেন্ট্রিক মেথড। টিচার একঘেয়েমিভাবে একমুখীভাবে ভাষণ দিয়ে যাবেন, লেকচার দিয়ে যাবেন, ছাত্ররা শুনলে শুনলো, না শুনলে নাই, বুঝলে বুঝলো, না বুঝলে নাই, কোনো ব্যাপার নাই। শিক্ষক উনি লেকচার দিচ্ছেন, লেকচার দিয়ে বুঝাচ্ছেন, ছাত্ররা বুঝলেই ভালো, না বুঝলেই ভালো, কার কিছু যায় আসে না। শিক্ষক লেকচার মেথড দিয়ে চলে গেলেন, শেষ লেকচার মেথড। সেটা শিক্ষার্থী কেন্দ্রিক হলো না, সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। ডেমনস্ট্রেশন পদ্ধতি, প্রদর্শনমূলক পদ্ধতি, একদম সেম টু সেম। শিক্ষক মহাশয় কিছু একটা প্রদর্শন করবেন এবং প্রদর্শনের মাধ্যমে শেখাবেন, এটাও টিচার কেন্দ্রিক। মডেল বা প্রতিরূপ, সেটাও দেখাবেন। কিন্তু এখানে দেখুন ব্যক্তি
ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান মানে কি? ইন্ডিভিজুয়াল নিড টিচিং। যে ছাত্রর যে ধরনের শিক্ষার প্রয়োজন, আমি আপনাকে বোঝাচ্ছি এইভাবে। আমি আপনাকে ধরে নিন আমার ক্লাসে আপনারা 5 জন রয়েছেন, ছোট শিশু আপনারা রয়েছেন। আমি আপনাদের 1 নম্বর ছাত্র। আমি আপনাকে শেখাচ্ছি এই ধরনের। আমি আপনাকে এই ধরনের শেখাচ্ছি যে আমি এই একটা এঁকে দিলাম, তো তুমি একটা কাজ করো, ওটার উপরে কলম দিয়ে আঁকো। তা এটা একটা খেলনা হবে। তো আমি তোমাকে এইভাবে লেখা শেখাচ্ছি। কিন্তু আমার 2 নম্বর আরেকটা ছাত্র কিন্তু এইভাবে করছে না। সে বলে, না স্যার আমি তো এইরকম পারছি। সে কী করছে? সে ডাইরেক্ট এখান থেকে এইরকম শুরু করে, এটা তার সে ডাইরেক্ট বারবার যতবার বলি সেইভাবে করে। তো তাকে প্রথমে এই ধারণাটা আগে আমি তাকে শেখাতে হবে যে এইরকম তাকে আরেকটা টান আমাকে দেওয়াতে হবে যে কোনো প্রকারে, যে কোনোভাবে। অর্থাৎ বিভিন্ন ছাত্রকে আমি যখন বিভিন্নভাবে শেখাবো, দ্যাট ইজ কল, যে ছাত্র যেভাবে শিখতে চায় তাকে সেইভাবে শেখাবো, দ্যাট ইজ কল ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। এবং এটাই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান বা ইনস্ট্রাকশন। 126, নিচের কোনটির মাধ্যমে সুষম গতিবেগ সম্পন্ন অর্থাৎ কাইনেস্টিক শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? কাইনেস্টিক। নিচের কোনটির মাধ্যমে সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? 126, ছোট ছোট শিশুরা শূন্যস্থান পূর্ণ করতে পারে? পারবে? পারবে। চরিত্র অভিনয় করতে পারবে? পারবে। দলবদ্ধ কাজ করতে পারবে? অর্থাৎ সবাই মিলে গল্প করো দেখি, সবাই মিলে নাচানাচি করো? পারবে। এমসিকিউ প্রশ্ন চেষ্টা করলে পারবে। কিন্তু ছোট শিশুরা দীর্ঘ পরীক্ষা বা দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর ছোট শিশুরা কখনো লিখতে পারবে না। সুতরাং সম্ভব হতে নাও হতে পারে কোনটা? এই দীর্ঘ পরীক্ষা এবং দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর ছোট শিশুদের সঙ্গে অর্থাৎ কাইনেস্টিক শিক্ষার্থীর জন্য সম্ভব নাও হতে পারে। শিখন মানে শেখানো মানেই শেখানোয়। ইয়েস ভাই, শেখানো মানে শেখানো। আমি শিখতে পারি কিন্তু শিখাইতে পারি না, আবার শিখাইতে পারি কিন্তু শিখতে পারি না। দুটো জিনিস, একটা হচ্ছে টিচিং দেওয়া আর একটা হচ্ছে টিচিং লওয়া। বুঝতে পারছেন তো? একটা হচ্ছে যে টিচার হিসেবে শিক্ষা দান করছেন, অন্যজনকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন, আর একটা হচ্ছে আপনি নিজে বুঝছেন। দুটা কিন্তু পুরো ডিফারেন্স। তো তার কারণ কি? শিক্ষণ মানেই শেখানো, তার কারণ কি? অপশন কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। 127, শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক আলোচনাতে বেশি মনোযোগ দেয়। আচ্ছা, শিক্ষক এবং শিক্ষার্থীর আর্থসামাজিক স্তর সমান না হতে পারে। এই ধরনের কী ধরনের ব্যাপার ভাই? শিক্ষার্থীদের মধ্যে পারঙ্গতার ব্যক্তিত্বের পশ্চাৎগুলো বিভিন্নতা থাকে। শিক্ষক এবং শিক্ষার্থী কেউ কখনো সব বিষয় আয়ত্ত করতে পারে না। আচ্ছা, তো ঠিক আছে, মূল কথা হচ্ছে এখানে দেখি অর্থনৈতিক দিক দিয়ে সমাজ তো না হতে পারে, এই ধরনের আমরা যাব না। অনানুষ্ঠানিক আলোচনা, এটাও যাব না। তো আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তো সেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদেরকে একটা ধাঁচে তাদেরকে গড়ে তোলা, সেটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। যারা ছোটো প্রাইমারি স্কুলের টিচার যারা, তারা বুঝতে পারেন যে তাদেরকে কী করে মানে হ্যান্ডেল করতে হয়। এক কথায় শেষ, ঠিক আছে, খুব কষ্ট। একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র অর্থাৎ ফর্মাল কমপ্লেন্ট লেটার এর কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা থাকবে? আপনি একটা আনুষ্ঠানিক অর্থাৎ একটা ফর্মালি আপনি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন, কমপ্লেন লেটার দিচ্ছেন। তো এই কমপ্লেন লেটারের কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা থাকবে? অর্থাৎ আপনি একটা লাইন পড়ে সে বুঝতে পারবে বা এই জায়গাটা দেখেই সে বুঝতে পারবে যে আপনার অভিযোগটা কী আসলে। সম্বোধনের পরে এবং সমাপ্তিসূচক অংশের আগে, সমাপ্তিসূচক অংশে, সম্বোধনের আগে এবং বিষয় উল্লেখের পরে, না সম্বোধন অংশে? 128, এটা কারেক্ট আনসার হবে ঠিক মিডিল পয়েন্ট। সম্বোধনের পরে এবং সমাপ্তিসূচক অংশের আগে, ঠিক মিডিল পয়েন্টে এই অভিযোগের বর্ণনাটা দেওয়া থাকে। 129, দেখি 129 প্রশ্ন কি বলেছে, তারপর আমরা আনসার দেখব এবং আপনারাও কমেন্ট করুন কারেক্ট আনসার কী হয়। নিচের কোন গুচ্ছটি পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে?
অনুসন্ধানমূলক, আবিষ্কারমূলক, বিশ্লেষণমূলক, বিশদ, সারবস্তু, অনুধাবন, বিশ্লেষণমূলক, প্রগাঢ়। ইয়েস। নিচের কোন গুচ্ছ পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করছে? 129। পঠনের বিভিন্ন পঠনের বিভিন্ন। তো এখানে দেখুন আবিষ্কারমূলক, ডিসকভার। সেটা পঠনের প্রকার নয়, ঠিক আছে। সারবস্তু এটাও কিন্তু পঠনের প্রকার, এটা পঠনের প্রকার, ঠিক আছে, কিন্তু এখানে অনুধাবনমূলক, স্কিমিং, সখানুভূতিমূলক, সেটা আবার কি সখানুভূতিমূলক, এটা পঠনের ধরন নয়। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2। সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ এবং প্রগাঢ়, এই সবগুলা হচ্ছে পঠনের এক একটা প্রকার। যেমন ইন্টেনসিভ রিডিং, এক্সটেনসিভ রিডিং, অ্যানালাইসিস রিডিং, এই ধরনের যেগুলো রয়েছে সবগুলা হচ্ছে অপশন নাম্বার 2-র মধ্যে রয়েছে। তারপর দেখি 130। শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন। একজন শিক্ষার্থীর লিখন দক্ষতা যখন আমি মূল্যায়ন করি তখন কিসের প্রয়োজন হয়? লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয়, কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো হতে পারে। লেখার বিষয়ে বা শব্দের ব্যাপারে তাদের পছন্দের সীমা বেঁধে দেওয়া। যদি পছন্দের সীমা বেঁধে দিই তাহলে তার ফ্রি রাইটিং হলো না, এবং আমরা সবসময় ফ্রি রাইটিংয়ে শিশুদের রাখা উচিত, সুতরাং অপশনটা হচ্ছে না। ব্যাকরণের জন্য নির্দিষ্ট স্থান, যে এই জায়গাতে লেখার তুমি ব্যাকরণ ইউজ করবে, সেটা কোনো কথাই নয়। তাদের চিন্তাভাবনা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণের সুযোগ প্রদান। যথেষ্ট পরিমাণের সুযোগ, একদম আপনি যদি বলেন যে তুমি ইচ্ছা মতো লেখো, তোমাকে আমি দিলাম, তুমি লেখো, 7 দিন লেখো, 8 দিন লেখো, যতদিন ইচ্ছে ততদিন লেখো, তা 15 দিন পরে এসে 1 লাইনও লিখবে না। যোগ্য থেকে যথেষ্ট সময় চিন্তাভাবনা দেওয়া যাবে না, যা মনে হয় তা তুমি লেখো, ফ্রি লেখো, কিন্তু লেখো। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত তাকে দেওয়া যাবে না, কিন্তু লেখাটা কেমন হচ্ছে সেটা লেখা চলাকালীন সময় আমরা জানাতে পারি। শিখন ব্যাপারে কিছু অক্ষমতা আছে, অর্থাৎ স্লাইড লার্নিং ডিসেবিলিটিস আছে। এমন শিক্ষার্থী তার স্কুল নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য কী করতে হবে? আমার স্কুলে কিছু ছাত্র আছে যারা কি আছে, তাদের কিছু সমস্যা আছে, স্লাইড লার্নিং ডিসেবিলিটি। তো স্লাইড লার্নিং ডিসেবিলিটি থাকার কারণে তারা স্কুলে নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে গেলে কী করতে হবে? অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলি অর্থ খুঁজতে সাহায্য করতে হবে। ইয়েস, কারণ অপরিচিত শব্দ তাকে সমস্যা করবে, এটাই কারেক্ট আনসার হয়ে গেল। আর আমরা দেখব না, 131-এর 1 নম্বর হচ্ছে কারেক্ট আনসার। ইনকোয়ারি বেসড লার্নিং বা অনুসন্ধান বা জিজ্ঞাসা ভিত্তিক লিখন মানে কি? ইনকোয়ারি বেসড লার্নিং নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার পোষকতা করে না, শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়, শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে না। 132। আগে একটা কথা বলেছিলাম যে জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, যত বেশি প্রশ্ন করবেন, যত বেশি জানার ইচ্ছা করবেন, যত বেশি প্রশ্ন করবেন, তত আপনি জিনিসটা জানতে পারবেন। এখানে নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, যারা শিশুরা চুপচাপ থাকে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়, সেটা কোনো কথা নয়। এখানে সৃজনশীলতার প্রকাশ ঘটে, এখানে বলেছে পোষকতা করে না, তার মানে এটা ক্যান্সেল। এখানে দেখুন চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে, চিন্তার দিকে আকর্ষণ করে, এখানে বলেছে করে না, মানে কি? মানে ক্যান্সেল। তার মানে শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়। তো অর্থাৎ জিজ্ঞাসাভিত্তিক লিখন মানে তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করার তোমাদের কি আছে? রাইট আছে। দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি বলেছে দেখি। দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার। দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে যে নির্দেশিকাগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো বোঝা কিন্তু দরকার আছে শিক্ষার্থীদের পক্ষে। এখানে শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় দক্ষতাটা পরীক্ষিত হবে তা কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলোচনা অনুসরণ হচ্ছে না, তথ্য বিশ্লেষণ পূর্ব অনুমান হচ্ছে না। তো দ্বিতীয় ভাষার ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে
ল্যাঙ্গুয়েজ লার্নিং এলএল। তো এলএল বলতে আমরা বুঝি মনে রাখা এবং যথাসময়ে সেগুলি ঠিকমতো মনে করতে পারার ক্ষমতাটা তার মধ্যে আছে কিনা না এটা দেখতে হবে। নাট্য শিখনের সবচেয়ে প্রশস্ত উপায় কি? এর ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি দেরি নেই, একটু ধৈর্য ধরুন। নাট্য শিখনের সবচেয়ে প্রশস্ত উপায় কি? নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা, তারপর নাটকটিতে মঞ্চস্থ করা। ঠিক আছে, 100% কারেক্ট। তবু অপশনগুলো দেখি। নাটকটির বিষয়বস্তু বোধগম্য হচ্ছে কিনা তার কাহিনী নিয়ে অনেক প্রশ্ন করা মুটি না। নাটকের বিষয়বস্তু কেমন হচ্ছে সেটা নাটকের ডাইরেক্টর ঠিক করবে, আপনি নয়। নাটকটির কাহিনী বা তার ব্যাকরণিক উপাদানের উপর নির্দিষ্ট প্রশ্ন। এখানে একটা কথা, যদি আপনি ডাইরেক্টর হন তাহলে তো আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি প্রশ্ন করবেন আমাকে, স্যার আমি নিজে ডাইরেক্টর, ঠিক আছে, তো সেটা কোনো ব্যাপার নয়। তো নাটকটির বিষয়বস্তু কেমন হয়েছে কেমন না সেটা নাটক আপনি যত ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার চরিত্র অভিনয়ের মাধ্যমে যত ভালো অভিনয়ের মাধ্যমে ফুটাতে পারবেন, তত নাটকের বিষয়বস্তুটা ভালো হবে, তত সুন্দর লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা কথা। তো বিষয়টা কিন্তু পজিটিভ হতে হবে, টপিকটা পজিটিভলি নেবেন, নেগেটিভ কোনো টপিক নিয়ে নাটক আমাদের প্যাডাগজি ভাষা নেগেটিভ। তো নাটকের কাহিনী ও তার ব্যাকরণিক উপাদানের উপর প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার পরীক্ষার ব্যবস্থা করা ক্যান্সেল। একাধিকবার নীরব পাঠ পড়তে বলা, শিক্ষার্থীদের বললাম তোমরা নাটকটা তোমরা দেখে দেখে আনা থেকে পড়ো, চুপচাপ পড়তে থাকো, মন দিয়ে পড়তে থাকো, আর সাউন্ড না করে পড়ো, তাতে কী লাভ হবে? কোনো লাভ হবে না। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1। শেষ প্রশ্ন, এই প্রশ্ন দেখুন রিপিট প্রশ্ন চলে আসছে। আমরা দেখুন 2013 ইংরেজিতে একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল, 2013, ঠিক আছে, 2013 ইংরেজির পেপার 2 একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। তো এই সেম প্রশ্ন, আর এই সেম প্রশ্ন এই পরীক্ষার আবার আমরা দেখতে পেলাম। ঠিক আছে, একদম সেম রিপিট প্রশ্ন চলে আসছে। তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আপনারা ভালো করে দেখেন তাহলে একটা দুইটা প্রশ্ন আপনারা রিপিট পেতে যেতে পারেন এবং জিনিসগুলো টপিকগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, কেমন? তো কোনো পার্টে একটি শব্দের মান বা ভ্যালু বলতে আমরা কি বুঝি? 135 নম্বর। সেই শব্দের বহুধা বা বহু রকম ব্যবহার, শব্দটির আবিধানিক অর্থ, শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গভিত্তিক তাৎপর্য, সেই শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ উপযোগী ব্যবহার। তো এটা কারেক্ট আনসার হবে, কোনো শব্দের মান তখন বোঝা যায় তার প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য, এই প্রসঙ্গ অনুযায়ী যে কোন সময়ে এই শব্দটা ব্যবহার হয়েছে, এই প্রসঙ্গ ভিত্তিক তার তাৎপর্য বা তার সিগনিফিকেন্স কতটুকু রয়েছে এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো পরবর্তী ক্লাসে আবার অন্য একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্যাডাগজির পুরো সম্পূর্ণ কমপ্লিট কোর্স আমরা অলরেডি হয়ে গেছে, আমরা প্রাইভেট ক্লাস হয়ে গেছে, এবং প্রাইভেট ক্লাস আমরা যদি আপনারা করতে চান তাহলে যোগাযোগ করবেন। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা দিয়ে থাকি। বাংলা ভাষার সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের এই সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের, দয়া করে ফোন করবেন না, কারণ ফোন করলে আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, তারপরে আপনারা মাইন্ড করবেন। তো আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমরা যথাসম্ভব আমরা আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাংলা ভাষার সম্পূর্ণ নোটস, সম্পূর্ণ পিডিএফ সব কিছু আমরা আপনাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।